এখন সময় ইতিহাসের আরও একটি কালো অধ্যায় থেকে ঘুরে আসার, যেখানে বর্বরতা মনুষ্যত্বকে ঘিরে ফেলে, যেখানে হিংসের মাপকাঠি তার সীমা ছাড়িয়ে যায়। বিভীষিকার আরও একটি নতুন পর্বে স্বাগত। আমি বাকি দিনগুলোর মতো সেদিনও সাধারণভাবে সকালে ঘুম থেকেই উঠেছিলাম। কাশ্মীরের ফেব্রুয়ারি মাস, হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া জানলার ফাঁক দিয়ে মৃদুভাবে ঢুকছিল। শীতের সময়টা আমরা জওয়ানরা বরাবরই কঠিনভাবেই নিই, কিন্তু সেদিন সকালটা ছিল একটু অন্যরকম। আমি তখন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৭৬ ব্যাটালিয়নের একজন হাবিলদার, নাম অমরেশ যাদব। আমাদের কনভয়টা সেদিন ছিল জম্মু থেকে শ্রীনগর। প্রায় ৭৮টি গাড়ি, প্রায় ২৫০০-এর বেশি জওয়ান ছিল। সব কিছুটা একটু ক্লান্ত, কিন্তু মুখে একটাই হাসি, আর দুদিন পরেই ছুটি, ঘরে ফিরব। আমাদের বাসটা ছিল কনভয়ের ঠিক মাঝখানে, নম্বর ৩২। আমার ঠিক সামনে বসেছিল বন্ধু রমেশ, আর পেছনের সিটে ছিল নীরজ, আর পাশে তপনদা। তপনদা সবসময় হাসি মুখে বলতো, ভাই বাড়ি গিয়ে তোদের ফোন করব, আমার ঘর বাড়ি দেশ দেখাবো। আর সেই কথাগুলো আজও কানে বাজে। বাসগুলো ধীরে ধীরেই এগোচ্ছিল কাশ্মীরের সেই সরু রাস্তায়। ড্রাইভার রমেশ বলছিল, ভাই আজ রাস্তাটা একটু অদ্ভুত লাগছে না, লোকজন নেই। আমি জানলার বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার দুই পাশে নরম বরফের চাদর, কিছু দূরেই নীরব ঘরবাড়ি, আর পাহাড়ের গায়ে জমে থাকা ধোঁয়ার মতো কুয়াশা। আমাদের কমান্ডার সাহেব ওয়্যারলেসে বললেন, সতর্ক, প্রতিটা গাড়ি যেন নিজেদের দূরত্ব বজায় রাখে। ওকে স্যার বলে উত্তরে জবাব দিল। আমি তখনও ভাবিনি কয়েক মিনিট পরেই পৃথিবীটা বদলে যাবে। বাসের ভেতরে কেউ চা অফার করলো। আমরা সবাই হাসাহাসিই করছিলাম, নিজেদের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ তখনই অদ্ভুত শব্দ কানে এলো। মনে হলো যেন দূর থেকে একটা ট্রাক জোরে আসছে। আমি জানলা দিয়ে দেখি একটা নীল মহিন্দ্রা এসইউভি হঠাৎ ডান দিক থেকে লেন ভেঙে আমার দিকে ধেয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম। অজানা একটি গাড়ি আমাদের দিকে ছুটে আসছে, কিন্তু কিছু শেষ হওয়ার আগেই একটা বিকট বিস্ফোরণ, তারপর শুধু আগুন। এক মুহূর্তে চারিদিকটা অন্ধকার, চোখের সামনে আলোর ঝলকানি, কানে অসহ্য শোঁ শোঁ শব্দ। আমি জানি না কতক্ষণ আমার জ্ঞান ছিল। হঠাৎ বুঝতে পারলাম আমার শরীরের নিচে কিছু নড়ছে। আমি বললাম, তপনদা, ও তপনদা, কিন্তু ওর মুখে কোনো শব্দ নেই। আমি চেষ্টা করছিলাম, কিন্তু গায়ে আগুনের দগদগে ব্যথা। আমার ডান কান থেকে রক্ত ঝরছে। চোখ খুলতেই দেখি আমাদের বাসটার বাস নেই, একটা ভাঙা লোহার স্তূপ। আমি হাঁটতে পারছিলাম না, তবু হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আরও ভয়ঙ্কর দৃশ্য, চারিদিকে পোড়া দেহ, ছিন্ন বিচ্ছিন্ন পোশাক, কারোর হাত নেই, কারোর পা নেই। বাসে শুধু বারুদের গন্ধ আর মানুষের আর্তনাদ। কেউ চিৎকার করে বলছে, হেল্প হেল্প, কেউ বলছে জল। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না এটাই বাস্তব। দূরে দেখি কয়েকজন জওয়ান দৌড়ে আসছে অন্য বাস থেকে, আর চিৎকার করে বলছে, পেছনে যাও, দ্বিতীয় কোনো ব্লাস্ট হতে পারে। আমি গলা শুকিয়ে গেলেও চিৎকার করলাম, ভাই আমার বন্ধুরা ভেতরে, সকলে দৌড়াচ্ছে আগুনের দিকে। ১ মিনিট ২ মিনিট সময় যেন থেমে গেছে। আমি জানি না কেমন করে বাঁচলাম। পরে শুনছি বিস্ফোরণের ঠিক ১ সেকেন্ড আগে আমি সিটের পাশে লোহার রড ধরে ঝুঁকে পড়েছিলাম। হয়তো সেই রডটাই আমার জীবনের ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আর্মি বেস হাসপাতালে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমি বেঁচে আছি। চোখে ব্যান্ডেজ, কানে তুলো, গায়ে পুড়ে যাওয়ার দাগ, কিন্তু হৃদয়ে একটা শূন্যতা। ২ দিন পর যখন জ্ঞান ফিরল, দেখি বিছানার পাশে আমাদের কমান্ডার সাহেব বসে আছেন, তার চোখ লাল। আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, স্যার বাকিরা? তিনি কিছু বললেন না, শুধু হাতটা আমার কপালে রাখলেন। তোমার ৪০ জন ভাই অমর হয়ে গেছেন। আমার বুকের ভেতরটা যেন চির হয়ে গেল। ৪০ জন, রমেশ, নীরজ, তপনদা, সবাই। আমি জানি না কিভাবে তখন চিৎকার করছিলাম, সারা ঘর আমার কান্না ভরে গেল।
হাসপাতালে দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে। প্রতিদিন কেউ না কেউ আসছিল আমাদের সাথে দেখা করতে, অফিসার, সাংবাদিক, কখনো রাজনীতিক। কিন্তু আমি শুধু তাকিয়ে থাকতাম জানলার বাইরে, যেখানে বরফ পড়ছিল। সেই বরফের সাদা চাদরে আমাদের সহযোদ্ধারা স্মৃতি হয়ে লুকিয়ে আছে। একদিন সন্ধ্যায় হাসপাতালের বাইরে কিছু লোক ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছিল। আমি তখন কাঁপা গলায় বলছিলাম, স্যার, ওরা কি জানে তপনদা হাসতে হাসতে মরেছিল? রমেশ শেষ মুহূর্তে জয় হিন্দ বলেছিল। কমান্ডার বললেন, হ্যাঁ, আমার গোটা দেশ জানে ওদের বলিদানের কথা। ছুটি পেলাম 1 মাস পরে, কিন্তু বাড়ি ফেরার সাহস আর পেলাম না। আমি ফিরে গেলাম সেই পুলওয়ামাতে। সেখানে আগুনে পোড়া রাস্তা, পোড়া গাছ, গলে যাওয়া বাঁশের ধ্বংসাবেশ। আমি হাঁটু গেড়ে বসে হাত রাখলাম মাটিতে। সেই মাটিতে ছিল আমার ভাইদের রক্ত। আমি বললাম, তোমরা কেউ আমাদের ছেড়ে যাওনি। আমাদের শিক্ষা, আমাদের অহংকার, আমার শ্রদ্ধা হয়ে সারা জীবন থেকে যাবে। পরের দিন আমাদের ইউনিটে শ্রদ্ধা অনুষ্ঠান ছিল। প্রতিটি শহীদের নাম ডাকা হচ্ছিল। কনস্টেবল রমেশ কুমার, হেড কনস্টেবল তপন রায়, কনস্টেবল নীরজ সিং। প্রতিবার নাম ডাকার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর একরাশ ব্যথা জমে উঠেছিল। আমি দাঁড়িয়ে স্যালুট করছিলাম, চোখে জল থামাতে পারিনি। দেশ জুড়ে তখন তীব্র প্রতিক্রিয়া। সবাই বলছিল, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আমি জানতাম, ন্যায় শুধু প্রতিশোধ নয়, ন্যায় হলো তাদের স্মৃতিকে জীবিত রাখা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি কিছুদিন পর পরিবারের কাছে গেলাম। মার দরজা খুলে আমায় দেখে কেঁদে উঠলেন, তোকে দেখে বাঁচলাম রে। কিন্তু আমি জানতাম, আমার ভেতরের একটা অংশ তখনও সেই বাঁশের ধ্বংসস্তূপে পড়ে আছে। আমি রাতে ঘুমোতে পারতাম না। ঘুম ভেঙে যেত তীব্র আগুনের তেজে, বিস্ফোরকের শব্দে। একসময় আর্মি ডাক্তার বললেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস। আমি হাসলাম। আমি বললাম, স্যার, উই সোল্ডার্স ডোন্ট হ্যাভ এ ট্রমা, উই হ্যাভ এ মেমোরিজ। আমার চিকিৎসা চলল, কিন্তু মন সারল না। আমি ভাবতে লাগলাম, তপনদার মা এখন কি করছে? রমেশের ছোট বাচ্চা কিভাবে স্কুলে যাচ্ছে? আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব তাদের বাড়িতে। প্রথমে গেলাম তপনদার বাড়ি, কলকাতার উপকণ্ঠে। তার মা দরজা খুলে আমায় দেখে অবাক হয়ে বললেন, তুমি অমরেশ তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা, আমি ওর সঙ্গে ছিলাম। মা কাঁদতে কাঁদতে বললেন, ও সব সময় বলতো তুই ওর ভাই। আমি তখন ওর কথা বলতে পারিনি, শুধু তপনদার ছবির সামনে স্যালুট করলাম। আমি এরপর একে একে অনেক শহীদের পরিবারের সঙ্গে দেখা করেছি। কারোর চোখে গর্ব, কারোর চোখে অব্যক্ত ব্যথা। আমি তাদের বলেছি, ওরা বীরের মতো গিয়েছে, আমরা ওদের নাম বাঁচিয়ে রাখবো। কিন্তু সত্যি বলতে কি, সময় যতই গড়ায়, আমি বুঝি যে যুদ্ধ কেবল বন্দুকের নয়, যুদ্ধ হলো ভেতরে। আমি প্রতিদিন লড়াই করি স্মৃতির সঙ্গে, নিঃশব্দ কান্নার সঙ্গে। কখনো রাতের বেলায় ঘুম ভেঙে দেখি কানে আবার সেই বিস্ফোরক বাজছে, তপনদা ডাকছে, অমর মুভ। বছরখানেক পর আমি আবার ডিউটিতে ফিরলাম। ইউনিফর্মটা পরার সময় বুকের মধ্যে এক অদ্ভুত গর্বের সঙ্গে এক ব্যথা জেগে উঠল। আমার বুকে তখন একটা ছোট্ট ট্যাটু, 14ই ফেব্রুয়ারি 2019, নেভার ফরগেট। এটা শুধু তারিখ নয়, এটা আমার জীবনের সংজ্ঞা। একদিন নতুন কিছু রিক্রুট আমাদের ব্যাটালিয়নের এলো। তারা সবাই কৌতূহলী চোখে আমার দিকে তাকাচ্ছিল। একজন জিজ্ঞেস করল, স্যার, আপনি কি তখন পুলওয়ামাতে ছিলেন? আমি হেসে বললাম, হ্যাঁ, আমি তখনও ছিলাম, এখনও আছি। তারা অবাক হলো। আমি বললাম, তুমি যদি এই ইউনিফর্ম পরে শহীদ হতে পারো, তাহলে তোমার শরীর মরলেও তুমি মরবে না। তুমি বেঁচে থাকবে প্রতিটি স্যালুটে, প্রতিটি পতাকায়, প্রতিটি মায়ের চোখের জলে। কখনো কখনো সাংবাদিকেরা আসে, প্রশ্ন করে, আপনি কেমন করে বেঁচে গেলেন? আমি বলি, ওরা বাঁচিয়ে গেছে আমায়। কেউ কেউ বলে, আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা? আমি বলি, যখন আমার পাশে থাকা ভাইয়েরা 1 সেকেন্ডে নিঃশেষ হয়ে গেল আর আমি বেঁচে গেলাম। আমি এখনও সেই রাস্তা দিয়ে গেলে থেমে যাই। এখন সেখানে একটা
স্মৃতিস্তম্ভ আছে, চারিদিক জাতীয় পতাকা উঠছে, পাথরে খোদাই করে আছে সেই 40 শহীদের নাম। আমি হাত রাখি পাথরের ওপর আর বলি, ব্রাদার্স, আই এম স্টিল অন ডিউটি। একদিন একটা ছোট ছেলে আমাকে থামিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি সৈনিক? আমি বললাম হ্যাঁ। সে বলল, আমি বড় হয়ে জওয়ান হব? আমি হাসলাম আর মাথায় হাত রেখে বললাম, তাহলে তুই তপনদার মতো হবি। আমি জানি আমার গল্পটা শেষ হয়নি, কারণ পুলওয়ামা আমার কাছে এক ঘটনা নয়, এটা আমার জীবনের এক প্রার্থনা, এক প্রতিজ্ঞা। আমরা যারা বেঁচে আছি তারা ওদের শপথ বহন করছি, দেশের জন্য, মাটির জন্য, পতাকার জন্য। আজও যখন রাতে আকাশে তারা দেখি, মনে হয় তপনদা, রমেশ, নীরেজ ওরা সেখানেই আছে, ওরা দেখছে আমরা ঠিক আছি কিনা। আমি তখন নিচু গলায় বলি, জয় হিন্দ। আর মনে মনে প্রতিদিন বলি, যেদিন ওদের কথা ভুলে যাব সেদিন নিজেকে মানুষ বলা যাবে না। আমি জানি মৃত্যু ও জীবনের মাঝখানে একটা ক্ষণস্থায়ী রেখা আছে, আর আমি সেই রেখার ঠিক ওপার থেকেই ফিরে এসেছি শুধু এই গল্পটাই বলার জন্য। কারণ আমি বেঁচে গেছি যাতে সবাই জানতে পারে পুলওয়ামা শুধু একটা হামলা নয়, এটা একটা অমর প্রতিজ্ঞা, এক অনন্ত ব্যথা, এক জাতির জেগে ওঠার গল্প।